অপকর্মের জন্য নির্বাচনে দেরি কিংবা না হওয়ার পক্ষে কিছু মানুষ মেনে নেবে না বিএনপি। হুঁশিয়ারি মির্জা ফখরুলের, ডিসেম্বরের মধ্যেই ভোট চায় জামায়াত, বললেন আমির। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র থেকে তোলা হচ্ছে টাকা। রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিংয়ের নামে সিটি কর্পোরেশনের রিসিট দেখিয়ে আদায় করছে অর্থ, নির্বিকার প্রশাসন। পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন মুসল্লিরা। ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে 11টি ফ্লাইটে গেলেন 4,500 জন। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আস্থা সংকটে দেশের পুঁজিবাজার। গেল 2 মাসে ডিএসই মূলধন হারিয়েছে 31,000 কোটি টাকা। সংস্কারে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই সমাধান খোঁজার পরামর্শ। এবং পদ্মা মেঘনায় মাছ ধরার 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে মৎস্য শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। চলছে নৌকা ও জাল মেরামতের কাজ। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। কিছু মানুষ নিজেদের অপকর্ম চালিয়ে যেতে দেরিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে গণসংযোগে অংশ নিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না। আলাদা এক অনুষ্ঠানে মির্জা ফখরুল দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানোর পাশাপাশি মিছিল, মিটিং ও গণসংযোগে ব্যস্ত বিএনপি। 31 দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে কর্মশালা করছে দলটি। মঙ্গলবার নিজ এলাকা ঠাকুরগাঁও সদরের চিলারং ঘুন্টিপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসংযোগে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, কিছু মানুষ নিজেদের অপকর্ম চালিয়ে যেতে দেরিতে নির্বাচন চায়। তাদের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। গত 15 বছর মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করলেও বিএনপির নেতাকর্মীরা দল ছাড়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কিছু কিছু মানুষ চেষ্টা করতেছে নির্বাচনটা দেরি হোক, না হোক। কেন? এটা না হলে ওদের সুবিধা, ওরা আরো দুষ্কর্ম করতে পারবে, আরো চুরি চামারি করতে পারবে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিব, দলটাকে আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব। এর আগে মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ করেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, গুজব ছড়িয়ে একটি শ্রেণী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। নেতাকর্মীরা অন্যায় করলে জনগণ আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দেবে মন্তব্য করে মির্জা ফখরুল দলের ভাবমূর্তি রক্ষায় জ্যেষ্ঠ নেতাদের সচেতন থাকার আহ্বান জানান। এই এলাকাতে কিন্তু ওরা এই কথাটা তুলছে না। সারা পৃথিবীতে এই কথাটা ছড়ায়। সুন্দর দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্যায় না করে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ডিসেম্বরে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটা জামায়াতে ইসলামী দেখতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। মৌলভীবাজারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন জামায়াতে ইসলামীর আমির। নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ায় দাওয়াতি সভার ব্যানারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেশের সমসাময়িক বিষয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কুকর্মের প্রতিশোধ নিতে মরিয়া নয় জামায়াত। দল ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গঠন হবে যেখানে মানুষের গুণাবলী দেখে যোগ্যতার বিচার করা হবে। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার, তার বাড়ি লুটতরাজ করার,
বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার, তার ইজ্জত নষ্ট করার আমি কে? এর আগে সকালে উপজেলার ভুকশিমুল ইউনিয়নে সভার আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটাই দেখতে চায় জামায়াত। দলের নিবন্ধন দ্রুত ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক পরিবারের সন্তানকে সরকারি চাকরি সহ দায়িত্ব নেয়ার আশ্বাস দেন জামায়াতের আমির। এবার রাষ্ট্র বহন করতে বাধ্য। আমিনুল ইসলাম, সময় সংবাদ, মৌলভীবাজার। নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোট সুষ্ঠু করতে বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশনা তার। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধন করে এই নির্দেশনা দেন ডক্টর ইউনূস। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিপিএম, পিপিএম পদক প্রদান করেন। খুব ভালো লাগছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অন্যায় আদেশ পালনে বাধ্য করায় জনরোষের শিকার হয়েছে পুলিশ। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগের সময় অত্যন্ত কঠিন উল্লেখ করে পরাজিত শক্তি যেন নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশ দেন ডক্টর ইউনূস। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের আগে সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে ভোট। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মানুষের অধিকার প্রতিষ্ঠায় পুলিশকে ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নারী ও শিশুর প্রতি সংবেদনশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। একটা সুশৃঙ্খল সমাজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়া রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে এগিয়ে নেওয়ার আহ্বান তার। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, আর সংস্কার প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে গণতান্ত্রিক শক্তির ঐক্যের ওপর। 5 কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে ঐক্যের জন্য সকাল 10টায় সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল যোগ দেয় বৈঠকে। এ সময় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামের লক্ষ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একসঙ্গে পথ খোঁজার চেষ্টা করছে সবাই। রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে সকলে মিলে, সকলে একত্রে বসে কথা বলতে পারছি, পথ খুঁজবার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এক, যেন আমরা প্রকৃত পক্ষেই রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়াটা শুরু করতে পারি। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জানান, 166টি প্রস্তাবনার মধ্যে 121টিতে একমত তার দল। আন্তরিকভাবে তারা যে কাজ করছেন, তাদের কাজের গতিটা তারা বাড়াতে পারলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশন তার কাজটাকে সম্পন্ন করে 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের অপেক্ষা করছে সেই নির্বাচনে আমরা যেতে পারি। এ সময় রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ জানান তিনি। যেভাবে নীতিগতভাবে তারা করিডোর দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছেন, এর সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব,
জাতীয় নিরাপত্তার প্রশ্নটা সরাসরি যুক্ত। ভবিষ্যতে এটা আরেকটা গাজা বা ফিলিস্তিন হয়ে ওঠে কিনা এরকম একটা আশঙ্কা অনেকের মধ্যে সেখানে আছে। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত ২০ মার্চ দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উপযুক্ত সময়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, করিডোর ইস্যুতে জাতিসংঘ বা অন্য কারো সঙ্গে আলোচনা হয়নি সরকারের। তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। প্রেস সচিব আরও বলেন, বর্তমান বাস্তবতায় রাখাইনে ত্রাণ পাঠানোর একমাত্র কার্যকর পথ বাংলাদেশের মধ্য দিয়ে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, সরকার সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। উপযুক্ত সময়ে দেশের অংশীজনদের সঙ্গেও আলোচনা করা হবে। দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে মেয়ের প্রথম সপ্তাহে 2 পুত্রবধূকে নিয়ে আসতে পারেন তিনি। এদিকে বিএনপির চিঠির পরিপ্রেক্ষিতে লন্ডন থেকে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চলতি বছরের 7 জানুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত লাখো মানুষের ঢল নেমেছিল নেত্রীকে বিদায় জানাতে। দীর্ঘ অপেক্ষার পর যখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তিনি, তখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন সুস্থ হয়ে যেন দেশে ফিরতে পারেন বেগম জিয়া। 8 জানুয়ারি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবার মা বেগম জিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানান। ছেলেকে 7 বছর পর কাছে পেয়ে জড়িয়ে ধরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 4 মাস ধরে লন্ডন ক্লিনিক ও ছেলের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আগামী মাসের প্রথম সপ্তাহেই তার দেশে ফেরার কথা জানা গেছে বিএনপি সূত্রে। তারা বলছেন 4 মে ঢাকায় ফেরার কথা বেগম জিয়ার। এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরতে কাতার এম্বাসির কাছে আবেদনও জানিয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূও এবার একসাথে ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন পারিবারিক একটি সূত্র। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামীর সঙ্গে দেশ ছাড়ার 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফেরার কথা শোনা যাচ্ছে ডাক্তার জোবায়দা রহমানের। এদিকে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বেগম জিয়াকে দেশে ফেরাতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করার কাজ করছে মন্ত্রণালয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ড্রেজিংয়ের জন্য আমদানি করা শত কোটি টাকার যন্ত্রপাতি নিয়ে বিপাকে চট্টগ্রাম কাস্টমস। 6 বছরেও ছাড় করেনি আমদানিকারক। আইনি জটিলতায় করা যাচ্ছে না নিলামও। রাজধানীর সড়ক যেন চাঁদা আদায়ের স্বর্গরাজ্য। শপিং মল থেকে শুরু করে মূল সড়ক সর্বত্রই চলছে পার্কিংয়ের নামে চাঁদা আদায়ের মহোৎসব। বেশিরভাগ সময়ে এই চাঁদা আদায় হচ্ছে সিটি কর্পোরেশনের নামে, সিটি কর্পোরেশনের রিসিট দিয়ে। যদিও এসব বিষয়ে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মোবারক হোসেন শুভ ও আশরাফুল ইসলামের ছবিতে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সড়কে গাড়ি রাখা হয়েছে, এটাই যেন টাকা হাতানোর মোক্ষম সুযোগ। যাত্রাবাড়িতে দিনে দুপুরে পিকআপ চালককে দেশীয় অস্ত্র ঠেকিয়ে রীতিমতো জিম্মি করে টাকা আদায় করার দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। দক্ষিণ সিটি কর্পোরেশনের নথি বলছে, যাত্রাবাড়ি থানা থেকে শনির আক্তার ক্যাবেক্স সিএনজি পাম্প পর্যন্ত 180টি গাড়ি পার্ক করা যাবে। সিটি কর্পোরেশন এই এলাকায় বরাবরই ইজারা দিয়ে থাকে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। 5 আগস্টের পর নতুন করে ইজারা পায়নি কেউই, যদিও টাকা তোলা হচ্ছে প্রতিদিনই। 180টি গাড়ি রাখার জায়গা ছাপিয়ে সব ধরনের যানবাহন পার্কিং করা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও। কি জন্য নিছে আপনার কাছে চাঁদা? দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে টাকা তুলছে পদ্ম ট্রেডিং কোম্পানি। তবে রশিদে কোথাও পদ্ম ট্রেডিং কোম্পানির ঠিকানা বা মোবাইল নম্বর নেই। লোড আনলোড 150 টাকা নেয় এরা,
আর যদি কেউ কইব তার প্রতিবাদ করতে যায়, পরের দিন এই যে আপনি মিডিয়া আপনি দেখছেন, পরশু দিন আবার দেখতে লয়ে যাবো লোক। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে ওই যে আপনার রিক্সা ভ্যান মাল নিয়ে গেলি, মানে মাল থাকলে আপনারা স্লিপ একটা ধরাই দিয়ে টাকা নেয়। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। এই ভাই না সেই ভাই, ওই ভাই না ওই ভাই। থানায় যোগাযোগ করলাম, থানায় বলছে যে আপনি স্লিপ 2টা দিয়ে যান। আমি থানায় ডিউটি অফিসারের কাছে মানে লিখিত দিয়ে আসছি, আর ওই স্লিপ 2টা দিয়ে আসছি তাদের। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। শুধু যাত্রাবাড়ি নয়, পুরো রাজধানীর বিভিন্ন শপিং মল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে চলছে এই চাঁদাবাজি। এবার নজর দেওয়া যাক গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দিকে। দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য বলছে, ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে সিটি কর্পোরেশন ইজারা দিয়ে থাকলেও সেই ইজারা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু সেই বেসমেন্ট ছাপিয়ে মূল সড়কে অর্থাৎ সিটি কর্পোরেশনের পেছনের সড়কেও এই পার্কিং চলে এসেছে, আর যার কারণে পুরো সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর এই সবই হচ্ছে কর্তৃপক্ষের নাকের ডগায়। কত টাকা দেওয়া লাগে? জিপি কত? 400 টাকা পার ডে, মাস চুক্তিতে। অবশ্য এই চাঁদা তোলাকে বৈধতা দিতে চান ফুলবাড়িয়ার পরিবহন নেতারা। লাইনম্যান না থাকে তাহলে গাড়িটা ব্লক হয়ে যাবে, রাস্তাটা ব্লক হয়ে যাবে। লাইনম্যানগুলা গাড়িগুলো নিয়ন্ত্রণ না করতে আমরাও গাড়ি চালাইতে পারবো। গাড়ি করতে কেউ 10 টাকা কেউ 20 টাকা বেতন বুঝায়। এসব বিষয়ে অবশ্য ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। অন্যদিকে লোকবল সংকটের দোহাই দিয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা। সিটি কর্পোরেশন থেকে যে ইজারা কার্যক্রম না হয় তার নির্দিষ্ট জায়গার মধ্যে সে নিবে। কার্যাদেশ যখন দেওয়া হয় তাকে ওই জায়গাটা বুঝাই দেওয়া হয়। এর বাইরে যদি কেউ যায় সেটা সম্পূর্ণভাবে অন্যায়, অবৈধ। অনেক ক্ষেত্রে অনেকে বলে চাঁদাবাজির কথা বলে, একদম স্ট্রেট সেটা। যতটুকু এখানে সামর্থ্য আছে পুরো সামর্থ্য দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করে যাচ্ছি। সাধারণত দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানীর 26টি স্পটে পার্কিং এর জন্য ইজারা দেয়। তবে 5 আগস্টের পর এখন পর্যন্ত মাত্র 10টি স্পটে ইজারা কার্যক্রম চলছে, যদিও চাঁদা তোলা হচ্ছে অন্তত শতাধিক স্পট থেকে। মাহাদ ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানে ফ্ল্যাটের সন্ধান মেলায় জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ঘূর্ণিঝড় রোধে বি স্ট্রং নামের 1900 কোটি টাকার একটি প্রকল্পে অস্বাভাবিক দাম নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান। তবে এলজিইডি কর্মকর্তাদের বাধার মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদের। আমাকে উপর থেকে যে নির্দেশ দিয়েছে আমি ওটাই করতেছি। অভিযান শেষে দুদক জানায় 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরার প্রমাণ মিলেছে। ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছিল। এলজিইডিতে দুর্নীতি বিরোধী চলমান অভিযানের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক। এনফোর্সমেন্ট অভিযান শেষে টিম তারা প্রতিবেদন দাখিল করবেন, সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান 1-এর 7 নম্বর রোডে একটি ফ্ল্যাটের সন্ধান মেলায় আদালতে জব্দের আবেদন করে দুদক। পরে আবেদন মঞ্জুর করে প্রশাসক নিয়োগের আদেশ দেন আদালত। সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ ও 8 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে এবছর পবিত্র হজ যাত্রার প্রথম দিনে 4,500 হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। প্রথম দিনে 11টি ফ্লাইটে করে সৌদি পৌঁছান তারা। এবারের হজ ব্যবস্থাপনায় খুশি পবিত্র হজ পালনকারী যাত্রীরা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 414 জন হজযাত্রী নিয়ে বিজি 3501 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির এবং হজ মিশনের কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা এবং হজ ও ওমরা মন্ত্রণালয়ের পরিচালকও।
প্রথম দিন 11টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন মোট 4,518 জন হজযাত্রী। এর মধ্যে 3,702 জন নামেন পবিত্র মক্কায় এবং 826 জন মদিনায়। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজ পালন করবেন মোট 87,100 জন। ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ 5ই জুন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বাজেট সহায়তা হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে $1.2 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। IMF এই প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। ঋণ সহায়তার চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ে IMF ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান উপদেষ্টা। কৃষি, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের 13টি প্রস্তাব নিয়ে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বসে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা সম্প্রতি তার যুক্তরাষ্ট্র সফরের সফলতা তুলে ধরেন। 3টি বিষয়ে চুক্তি সইয়ের কথা জানিয়ে বলেন, বাজেট সহায়তা হিসাবে IMF এর কাছে $1.2 বিলিয়ন চেয়েছে বাংলাদেশ। 3টা চুক্তি সই করেছে, আপনারা জানেন। $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর $100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটা প্রাইভেট সেক্টরের জন্য। আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট, সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG আমদানিতে ওয়াশিংটন প্রস্তাব দিয়েছে বলেও জানান তিনি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি, ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে LNG আমরা আনতে পারি কিনা। ওরা দে আর ইন্টারেস্টেড ইলেকট্রিক গুডস, জেনারেটর, এগুলো। আর একটা জিনিস ওরা, আমি বলছি তোমরা LNG টার্মিনাল করতে যাচ্ছে, আমরা জানেন মাতার বাড়িতে একটা করবো, ওরা বলছে LNG টার্মিনাল করো না কেন। রপ্তানি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবিলায় আমদানি রপ্তানি বাড়ানো সহ কৌশলগত নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বাংলাদেশের আমাদের হলো এঙ্গেজমেন্ট, কথাবার্তা বলবো, ওরা কিছুটা রাজি হবে, আবার কিছুটা রাজি। এটা না করলে একটা ছোট দেশ একটা বড় দেশের সাথে কোনোদিন পারে না। ট্রেড নেগোসিয়েশন ইজ এ ভেরি ডিফিকাল্ট জিনিস। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিষয়ে বাংলাদেশ কোনো তর্কে জড়াবে না বলে জানান অর্থ উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিটেলিয়েশনারি কথাবার্তা না বলা, চ্যালেঞ্জ না করা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তন, নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে রদবদল ও নানা সুপারিশের পরও আস্থার সংকটে পুঁজিবাজার। চলতি মাসের প্রথম 16 কার্যদিবসে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক পড়েছে 294 পয়েন্টে। পরিস্থিতি পর্যালোচনা করে বিশ্লেষকরা বলছেন, সংস্কার ও সুপারিশে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই খুঁজতে হবে সমাধান। ফরহাদুর রহমানের রিপোর্ট। আশা ছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থা BSEC-তে রদবদল সহ বাজার সংস্কারে গঠিত হয় টাস্কফোর্স, তবুও ঠিক হয়নি বাজার। গেল 2 মাস ধরে চলছে ধারাবাহিক পতন। প্রধান পুঁজিবাজার DSE গেল 2 মাসে মূলধন হারিয়েছে 31,000 কোটি টাকা। এ সময়ে প্রধান সূচক পড়েছে 294 পয়েন্ট। আর চলতি মাসের প্রথম 16 কার্যদিবসে মূলধন কমেছে প্রায় 10,000 কোটি টাকা। লেনদেন ছিল মাত্র 300 কোটি টাকার ঘরে। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতা দূর করতে সরকারের কোনো উদ্যোগ নেই, যার প্রভাব পড়ছে বাজারে। বাজার পজিটিভনেসের জন্য যে দৃশ্যমান তৎপরতা, সেই জিনিসটা না দেখতে পেয়ে চরমভাবে এক ধরনের আপনার হলো আস্থাহীনতা তৈরি হয়েছে। মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে একটা কর্মপন্থা, রোডম্যাপ বলি বা আমরা যেটাই বলি, বা অ্যাকশন, এক্সিকিউশন, সেগুলি অনুপস্থিত। নিয়ন্ত্রক সংস্থা BSEC-র সাবেক চেয়ারম্যান ও বাজার বিশ্লেষক ফারুক আহমেদ সিদ্দিকী বলছেন, অর্থনীতির সামগ্রিক টালমাটাল পরিস্থিতির প্রভাব পড়ছে পুঁজিবাজারে। রিফর্মস করে দীর্ঘ 8 মাস সময় নষ্ট হয়েছে। এটা মনে করছি না যে বাজারে একটা বিরাট ধরনের সংস্কার দরকার, বা একটা টাস্কফোর্স একটা বিরাট রেকমেন্ডেশন নিয়ে আসবে যেটা ইমপ্লিমেন্ট করলে বাজারের অবস্থা ভালো হয়ে যাবে। এইরকম পরিস্থিতি আমার মনে হয় নাই। বাজারের যে আইন কানুন আছে, যে নিয়মকরণ আছে, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড এবং এটাতে এতদিন চলে এসছে। বাজার সংশ্লিষ্ট সবার মাঝে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনার তাগিদ জানিয়েছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারলে সেই কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। আর শ্রম সচিব শফিকুজ্জামান বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর জিএসপি সুবিধা না থাকাকে কেন্দ্র করে শ্রমিকের অধিকারে যেন কোনো প্রভাব না পড়ে। বকেয়া পাওনা, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ কিংবা অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতে প্রায়ই শিল্প কারখানায় দেখা দেয় শ্রম অসন্তোষ। এক্ষেত্রে অনেক সময় মালিকদের দায়ী বেশি থাকে। এবারে শ্রম উপদেষ্টার হুঁশিয়ারি, যেসব কারখানা শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারবে না সেগুলো বন্ধ করে দেওয়া হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি কথা বলেন। শ্রমিকের ন্যায্য অধিকার না দিয়ে কোনো ইন্ডাস্ট্রির মালিক ইন্ডাস্ট্রি চালানো ঠিক নয়। হয় আসো, না তোমার বিজনেস বন্ধ করে দিন। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী শ্রমিকের অধিকারে যেন কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর দেওয়ার তাগিদ শ্রম সচিবের। আর বাস্তবতা মাথায় রেখে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ কমিশন প্রধানের। যেহেতু আমরা গ্র্যাজুয়েট করব, আমরা এরপর জিএসপি থাকবে কি থাকবে না, সেখানে আমাদের যদি শ্রমিকদের বা এখানে যদি তাদের স্ট্যান্ডার্ডটা আমরা আন্তর্জাতিক পর্যায়ে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইকোনমি কোনোদিন রান করবে না। যে অসঙ্গতিগুলো নিয়ে এই সমাজ চলতেছে আজকে থেকে না, বহুদিন যাবত, এই অসঙ্গতি দূর করতে হবে। আলোচনা শেষে শ্রমিকের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও শ্রম মন্ত্রণালয়ের মাঝে একটি সমঝোতার স্মারক সই হয়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইএসপি লাইসেন্স চেয়েও পাচ্ছে না মোবাইল অপারেটর বাংলালিংক। ব্রডব্যান্ড সেবাদাতাদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ব্রডব্যান্ড সেবার লাইসেন্স থাকবে আইএসপিদের হাতেই। তবে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে আইএসপির সঙ্গে পার্টনারশিপ করতে পারবে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। অনলাইনে কেনাকাটা, ফ্রিল্যান্সিং সহ দৈনন্দিন নানা কাজে মোবাইল ও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করছেন 13 কোটি গ্রাহক, যার মধ্যে মোবাইল গ্রাহকই 11.5 কোটির বেশি। তবে দৈনিক চাহিদা 6800 জিবিপিএস ব্যান্ডউইথের অর্ধেকের বেশি ব্যবহার করেন 1,40,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। আইএসপিএবির তথ্য বলছে, বর্তমানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বাজার 6 থেকে 7,000 কোটি টাকার। এই বাজারে প্রবেশ করতে চায় মোবাইল অপারেটর বাংলালিংক। সম্প্রতি বিটিআরসির কাছে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে আইএসপি লাইসেন্স চায় তারা। যদিও আইএসপি লাইসেন্সিং নীতিমালায় মোবাইল অপারেটরদের জন্য ব্রডব্যান্ড সেবার লাইসেন্স গ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলালিংক। মোবাইল অপারেটরদেরও আইএসপি লাইসেন্স থাকলে ভালো হয়। আইএসপিও দিলাম, আমরা নিজেদের আইজিডব্লিউ থাকলো, নিজেদের আইসিএক্স থাকলো, সব মিলে যদি আমরা সবকিছু করতে পারি, অফকোর্স আমাদের কস্টটাও কমবে এবং কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু আরো বাড়বে। এর আগে 2024 সালে সেলুলার মোবাইল সার্ভিস গাইডলাইনে তার ছাড়াই ওয়াইফাই সেবা দেওয়ার অনুমতি দেওয়া হয় মোবাইল অপারেটরদের। শিগগিরই চালু হচ্ছে স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম। এই অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখতে মোবাইল অপারেটরদের আইএসপি লাইসেন্স না দিতে বিটিআরসিকে চিঠি দিয়েছে ব্রডব্যান্ড সেবাদাতারা। মোবাইল অপারেটর যারা, তারা কিন্তু অলমোস্ট 95% হলো বিদেশি উদ্যোক্তা। এখন আমরা বিদেশিদের কাছে ইন্টারনেট সেবাটা তাদের কাছে তুলে দিব কিনা, এটা সরকারের সিদ্ধান্ত নেওয়ার সময়। সারা দেশে সেবা দেওয়া প্রায় 3000 ব্রডব্যান্ড উদ্যোক্তার আপত্তি আমলে নিয়েছে বিটিআরসি। ফিক্সড অ্যান্ড মোবাইল উইল রিমেইন সেপারেট। হাউএভার, বিজনেস টু বিজনেস যদি কথা হয়, বিজনেস যদি মনে করে যে তারা তাদের দুইজনেরই স্বার্থ রক্ষা হচ্ছে, এসএল এর মাধ্যমে হতেই পারে। বর্তমানে 3,86,00,000 গ্রাহককে মোবাইল সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ড্রেজিংয়ের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশাল আকৃতির 2000 পাইপ এবং 8 কন্টেইনার যন্ত্রপাতি নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। শত কোটি টাকার মূল্যের এসব পাইপ এবং ফিটিংস সামগ্রী 6 বছরেও ছাড় করেনি আমদানিকারক। আবার আইনি জটিলতায় নিলামেও তুলতে পারছে না কাস্টম কর্তৃপক্ষ। 3000 মেট্রিক টন ওজনের এসব পণ্য রাখা নিয়ে দেখা দিয়েছে স্থান সংকট। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ড্রেজিং কাজে ব্যবহারের জন্য
2019 সালের 9 ডিসেম্বর 20 ফুট এবং 40 ফুট সাইজের 1900টি পাইপ আমদানি করেছিল ঢাকার একটি প্রতিষ্ঠান। একই চালানে ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণ সহ আরও 8 কন্টেনার পণ্য। কিন্তু নতুনের পরিবর্তে ব্যবহৃত পাইপ আমদানি করায় পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টম হাউস। স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইনভেন্টরি করে নিলাম প্রক্রিয়ায় সরাসরি তুলে দিতে পারি, এই পাইপগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারতেছি না। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণপূর্বক তারপর আমরা নিলামে তুলব। এই অবস্থায় গত 6 বছর ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা বিশাল আকৃতির এইসব পাইপের এখন স্থান হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায়। প্রতিদিনই বিশাল আকৃতির লরিতে করে বন্দরের শেড থেকে পাইপ নিয়ে আসা হচ্ছে নিলাম শেডে। অথচ 2020 সালে নিলামে বিক্রি করতে এইসব পাইপ বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশাল এই পাইপের চালানের পাশাপাশি পণ্যভর্তি কন্টেনার রাখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি দুটি সংস্থাকেই। এগুলো থাকার কারণে আসলে আমরা অন্যান্য মালামাল রাখা যাচ্ছিল না, চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ স্পেস ব্যবহার করতে পারছে না এবং আমরা রেভিনিউ জেনারেট হচ্ছিল না। তো এই সকল কারণে এখন আমরা এগুলা যেহেতু কাস্টমসকে এখন দিয়ে দিচ্ছি, আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাটা খালি হবে এবং এই জায়গায় আমরা অন্যান্য মালামাল রাখতে পারব। চট্টগ্রাম বন্দর আর্থিকভাবে লাভবান হবে। চীনে প্রস্তুতকৃত এইসব পাইপ এবং ফিটিংস উপকরণ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল। এই অবস্থায় নিলামে তোলার প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রুটি সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে একাধিকবার চেষ্টা করেও এ নিয়ে আমদানিকারক কিংবা C&F এজেন্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইতিমধ্যে বন্দর আমাদের কারেন্ট পাঠিয়েছে এবং এগুলি নিলাম প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। কিন্তু যেহেতু আইপিটা একটা সার্টেন প্রতিষ্ঠানের নামে, এই জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে যেটা নিলামের প্রক্রিয়ায় যাব। 2700 মেট্রিক টন ওজনের পাইপের আমদানি মূল্য ছিল 80 কোটি 50 লাখ টাকা। এছাড়া 8 কন্টেনার বোঝাই 83 মেট্রিক টন ওজনের অন্যান্য পণ্যের দাম 3 কোটি 70 লাখ টাকা উল্লেখ করা হয়েছে। সত্যিকার অর্থে বিদেশ থেকে আমদানি করা বিশাল সাইজের এইসব পাইপ এখন চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য গলার কাটা হিসেবে দেখা দিয়েছে। আইনি জটিলতা যেমন নিলামে তোলা যাচ্ছে না, ঠিক তেমনি স্থান সংকটের কারণে রাখা যাচ্ছে না বন্দর কিংবা কাস্টমসের নিলাম শেডে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। এতে ফসল আবাদে চরম বিপাকে পড়েছেন কৃষক। তবে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ধানের মৌসুমে নিয়মিত সেচ দিতে হয় কৃষককে। বেশিরভাগ এলাকায় বিদ্যুতের তার টেনে চালানো হয় গভীর অগভীর নলকূপ। সম্প্রতি জয়পুরহাটে রাতের অন্ধকারে চুরি হচ্ছে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। এলাকাবাসী বলছেন কখনো কখনো গভীর নলকূপের পাহারাদারদের মারধরও করা হচ্ছে। মিটার ফেরত বাবদ চাঁদা দাবি করছে চোরচক্র। চাঁদা দিলেই মিলছে মিটার। আর ট্রান্সফরমারের জন্য নতুন আবেদন করতে হচ্ছে কৃষককে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অভিযোগ উঠেছে প্রশাসনের নির্বিকার অবস্থানেরও। আমাদের কে আসে ধাক্কা দেয় এবং টাকা টুকা চাঁদা দেয়, চিঠি দেয়। 16 জন লোকলে সখন থেকে এখন পর্যন্ত পাহারা দিচ্ছি, খুব কষ্টের মধ্যে আছি। আমার ডেনম্যানের হাতে কাগজ ধরে দেয়, তখন সে কাগজটা নিয়ে আমাকে সকালবেলা বলে যে কিছু টাকা দিতে হবে। মিটার খুলে লে যায় টাকা নিচ্ছে 20,000 15,000 করে টাকা নিচ্ছে। কৃষকদের এবং দ্বীপ মালিকদের জিম্মি করে যেভাবে টাকা নেওয়া হচ্ছে, প্রশাসনের উচিত এই সময় একটা সহযোগিতা করা এবং এদেরকে ধরে একটা সুরাহা করা। চুরি প্রতিরোধে সমন্বিত প্রতিরোধের পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির। আর জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সামাজিক প্রতিরোধের মাধ্যমেই এই ধরনের চুরি ঠেকানো সম্ভব বলে আমি মনে করি। আমরা গ্রাহক পর্যায়ে প্রতিনিয়ত উঠান বৈঠক সমাবেশের মাধ্যমে গ্রাহকদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করছি। মিটার এবং ট্রান্সফরমার চুরি সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের অ্যারেস্ট করা এবং মালামাল উদ্ধার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে গত 9 মাসে জয়পুরহাটে গভীর ও অগভীর নলকূপ থেকে 161টি ট্রান্সফরমার ও 71টি মিটার চুরি হয়েছে। আর 2022 সালের জুলাই থেকে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় 496টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।
গত 6 মাসে নওগাঁয় 31টি এনজিও গ্রাহকের প্রায় 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। উচ্চ মুনাফার আশ্বাসে এসব এনজিও আমানত গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করেছিল। টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্তরা এখন ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দফতরে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছে, বারবার অভিযোগ পাওয়ার পরও এসব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ না করার দায় প্রশাসন এড়াতে পারে না। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। জীবনের সঞ্চয় করা সমুদয় টাকা প্রতিষ্ঠান মালিকের হাতে তুলে দিয়ে এখন দিশেহারা ভুক্তভোগীরা, আর সেই টাকা ফেরতের দাবিতে সভা সমাবেশ করে ধর্ণা দিচ্ছেন প্রশাসনের বিভিন্ন দপ্তরে। গত 6 মাসে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে গেছে 26টি আর্থিক প্রতিষ্ঠান, আর চলতি সপ্তাহে একসঙ্গে আরও 5টি এনজিও লাপাত্তা হওয়ায় জেলা জুড়ে হইচই। এরপর টাকা উদ্ধারে মাঠে নামেন ভুক্তভোগীরা। প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কাছ থেকে প্রায় 1,500 কোটি টাকা আমানত সংগ্রহ করেছিল। জেলা সমবায় অফিস থেকে দেওয়া হয়েছে প্রায় 2,000 নিবন্ধন। এসব নিবন্ধনের তালিকা টাঙানো হয়েছে সমবায় চত্বরে। নিবন্ধন নেওয়ার পর থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে 5 লাখ, 10 লাখ, কখনো 50 লাখ টাকা পর্যন্ত আমানত সংগ্রহ করছে এসব প্রতিষ্ঠান। এক পর্যায়ে রাতের আধারে লাপাত্তা হয়ে যাচ্ছে। আমি মারা গেছে, এখন আমি কি করে খাবো? ভাবছি তুমি এলা 2 পয়সা খাবো। মাসে পর মাস ঘোরাতে ঘোরাতে এখনো বলে যে সামনে সপ্তাহে আসলে দেয় নাই কর। ইউজারিদের আমার মায়েরটা দিতে চাচ্ছে যে 12 তারিখে টাকা লিব। 12 তারিখে গেছি, যে করছে কি আপা আপনি যান, আমরা টাকা জোগাড় করে আপনি ফোন দিবনি। এই দুর্নীতিবাজ অফিস, ওরা তদন্ত করার নাম আসে খালি সাদা খাম নিয়ে যায়, আর এই জন্য গ্রাহকেরা খপ্পর বেশি পড়েছে। এটা পুনরাবৃত্তির সামনে যেন আর না হয়, সবকিছু দৃষ্টান্তমূলক শাস্তি আশা করছি। সমবায় অধিদপ্তর থেকে নেওয়া নিবন্ধনে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করা অবৈধ। আগে থেকেই প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই বিষয়ে প্রশাসনের একটা অতি জরুরি পদক্ষেপ দরকার। বিশেষত কোঅপারেটিভ যারা লাইসেন্স দেয় তাদের তো দেখা দরকার যে কোনটা কালো তালিকাভুক্ত, কোনটা কি করছে। সাধারণ মানুষকে ধোকা দেওয়া হয়েছে যে আপনি পেনশনের মতো একটা জীবনযাপন করবেন, আপনি 10 লাখ টাকা রাখেন, মাসে 20,000 টাকা পাবেন। এই তাদেরকে চেক দিচ্ছে, কি কাগজ দিচ্ছে, এরা কোনো তদারকি করে না। আমি তো মনে করি জেলা প্রশাসক এই দায় এড়াতে পারেন না। পালিয়ে যাওয়া প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে প্রতারকদের গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। তাদের সম্পর্কে তথ্য ডেটাবেজ আমরা সংগ্রহ করছি এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সমবায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতারকদের যোগসাজশ ছিল বলে অভিযোগ উঠেছে, তবে তা ভিত্তিহীন বলছেন কর্মকর্তারা। কারো সাথে আতাত করে অন্যদেরকে আমানত নেওয়ার সুযোগ করে দিচ্ছি, এটা একেবারেই আমি বলবো মিথ্যা অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যমতে নওগাঁয় এনজিও ব্যুরো থেকে নিবন্ধন নেওয়া 70 এবং সমবায় ও সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া প্রায় 4,000 আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের কাজ করছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। জাটকা সংরক্ষণে অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার ওপর 2 মাসের নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ মধ্যরাতে, তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। এর মধ্যেই অলস পড়ে থাকা নৌকা ও জাল মেরামত করেছেন তারা। বেকারত্বের কষ্ট কাটিয়ে আবারও পরিবারের মুখে হাসি ফোটাতে চান জেলেরা। এবারে জাটকা সংরক্ষণ অন্য বছরের চেয়ে সফল দাবি মৎস্যবিজ্ঞানীদের। ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। হাতুড়ি বাটালির খুটখাট শব্দ, চলছে নৌকা মেরামতের কাজ। চাঁদপুরে নদী পাড়ে এমন সারি সারি ছোট বড় নৌকা, শুধু মাছ ধরার নৌকাই নয়, জালও মেরামত করছেন জেলেরা। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অন্য অভয়াশ্রমগুলোর মতো চাঁদপুরের পদ্মা ও মেঘনায়ও ছিল মাছ ধরার নিষেধাজ্ঞা। এতে পেশা হারিয়ে বেকার হয়ে পড়েন প্রান্তিক জেলেরা। তবে নতুন করে মাছ ধরা শুরু হলে সেই কষ্ট ভুলে যেতে চান তারা। তাই নৌকা ও জাল নিয়ে পদ্মা ও মেঘনার জলের সঙ্গে মিতালি করার প্রস্তুতি তাদের। খায়া না খায়া ছিলাম এই 80 কেজি 70 কেজি চালিয়ে কি চালি কি হয়নি ভাই। সরকারের যে অভিযান মাইনা চলছি, এখন যখন অভিযান শেষ হইব, শেষ হওয়ার সাথে আমরা নদীতে নাম মাছ থাকে তাহলে একটু আল্লাহ যে 2 মাস কষ্ট করলাম, যদি আল্লাহ মুক্তিলা চায় এই নদীতে 2 মাস নামি নেই। এখন আমরা অভয়াশ্রম শেষ হয়েছে, অভয়াশ্রম শেষ হলে আমরা নদীতে নামবো। অন্য বছরের চেয়ে এবার জাটকা সংরক্ষণ অভিযান ছিল জোরালো। এতে অভয়াশ্রমগুলোতে সুরক্ষা পেয়ে জাটকার দল ছুটে গেছে সাগরে। ফলে তা বড় হওয়ার সুযোগ পাওয়ায় অর্জিত হবে লক্ষ্যমাত্রা, দাবি এই মৎস্য বিজ্ঞানীর। এবছরের উৎপাদন ভালো থাকবে, যেহেতু প্রায় 44,000 কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পেরেছিল। এদের সুরক্ষা যথাযথ হলে আশা করা যায় যে ইলিশের উৎপাদন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। নিষেধাজ্ঞাকালীন মাছ ধরতে না পারায় চাঁদপুরেই বেকার ছিলেন প্রায় 1.5 লক্ষ জেলে।
ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। মশক নিধনে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় হলেও ফলাফল শূন্য। উল্টো উপদ্রব বেড়েছে রাজশাহী বিভাগের সব পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায়। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের অভিযোগ, মশার ওষুধ ছিটানো হলেও কাজে আসছে না। পাশাপাশি পরিষ্কার করা হয় না ড্রেন ও নর্দমা। তবে নতুন ধরনের ওষুধ প্রয়োগের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাত দিন মশার যন্ত্রণা, তাই ভর দুপুরেও কয়েল জ্বালিয়ে পড়ছে শিক্ষার্থীরা। বগুড়া পৌরসভায় মশক নিধনের জন্য রয়েছে 25টি ফগার মেশিন ও 26টি হ্যান্ড স্প্রে মেশিন। প্রতি বছর এ খাতে বরাদ্দ 40 লাখ টাকা। তবে পৌর এলাকায় মশামুক্ত করতে এ সরঞ্জাম অপ্রতুল বলছেন সংশ্লিষ্টরা। দিনের বেলাতেও আমাদের হয় কয়েল জ্বালিয়ে, নাহলে মশারি টাঙিয়ে বাচ্চাদের পড়তে বসতে হয়। দুপুরে ঘুমাতে গেলেও মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি থাকতো তাহলে মশাটা হয়তো কমতে হয়। 21টা ওয়ার্ডে আমরা ফগার মেশিনের সাহায্যে মসকিটো সাইট দিয়ে আমরা স্প্রে করছি। নওগাঁ পৌরসভায় মশক নিধনে বার্ষিক বরাদ্দ প্রায় 30 লাখ টাকা। পৌরবাসীর অভিযোগ, বেশিরভাগ এলাকাতেই নেই এ কার্যক্রম। মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। পৌরসভা যে মশা নিধনের জন্য যে প্রয়োজন সেটা পদক্ষেপ একেবারেই নেয় না। বিভাগীয় শহর রাজশাহীতে পরিস্থিতি আরও ভয়াবহ। গত 3 বছরে মশক নিধনে সিটি কর্তৃপক্ষ ব্যয় করেছে 1,20,00,000 টাকা। তবে এর কোনো সুফলই পাচ্ছে না নগরবাসী। অপরিচ্ছন্ন মহানগরের ড্রেন আর খাল যেন মশার আবাসস্থল। ড্রেন টেন সব ভরে গেছে, তার জন্য মশার উৎপাদন বেশি বেড়ে গেছে। দিনে রাতের অনেক সবসময় মশা, মানে বসে থাকা যায় না এক জায়গাতে। এত যে মশার অত্যাচার, তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে হোক আর কর্পোরেশনের পক্ষ থেকে হোক, এদের কোনো ওষুধপাতি কোনো কিছু ব্যবহার হয় না। তবে সিটি কর্তৃপক্ষ বলছে, নিয়মিত ড্রেন পরিষ্কারের পাশাপাশি মশার লার্ভা ধ্বংসে কেনা হচ্ছে নতুন ওষুধ। সপ্তাহে একদিন করে গোটা ড্রেনগুলো স্প্রে করি। তারপরে মানুষকে সচেতন করি যে আপনারা বাসার ময়লা বা অন্য জিনিস ড্রেনের মধ্যে ফেলবেন না। এবং আমাদের অলরেডি ড্রেন পরিষ্কারের কাজ চলছে, আপনার এক্সকাভেটর এবং ম্যানুয়ালি করা হচ্ছে মূল ড্রেনগুলো, যাতে পানির প্রবাহ ঠিক থাকে। তো আমরা আশা করছি হয়তো খুব দ্রুতই মানুষকে এই বিষয়ে যতটুকু সম্ভব রিলিফ দিতে পারব। আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই সিটি ও পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ সহ মনিটরিং বাড়ানোর দাবি বাসিন্দাদের। সময় সংবাদ, রাজশাহী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে গড়ে উঠছে দেশের অন্যতম বেসরকারি সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। ইতিমধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়েছে 70%। এখন চলছে রাস্তাসহ অবকাঠামো ও ভূমি উন্নয়ন কাজ। সড়ক, রেল ও নৌ যোগাযোগের সুবিধা থাকায় এই ইকোনমিক জোনে 400টি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পায়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম পাড়ে গড়ে উঠছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 1। যমুনার তীরে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার 1041 একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এটি। পরিকল্পিত এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোট ভূমির 60% কারখানার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। বাকি জমিতে খেলার মাঠ, লেক, বনায়ন, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, সোলার প্যানেল পার্ক সহ নানা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে 400 প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। গ্যাস, বিদ্যুৎ, পানির সুবিধার পাশাপাশি সড়ক, রেল এবং নৌপথে উৎপাদিত পণ্য সরবরাহের সুবিধা থাকায় বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। ইতিমধ্যে এখানে দেশি বিদেশি অনেক শিল্প উদ্যোক্তা পরিদর্শন করে কারখানা প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছে। এখানকার ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ডেভেলপ হয়েছে। রেল, ওয়াটার, রোড, সব কানেক্টিভিটি অনেকটা এখানে পজিটিভ সাইড আছে। দিস আর অল ভেরি অ্যাট্রাকটিভ ইউটিলিটিস আর কি। আর আপনি রোডটা করা আছে, এটা জোন 1 পুরো সুন্দর মতন ডেভেলপ করা আছে। ওনারা বললেন যে ফ্যাক্টরি এখনই আপনারা কনস্ট্রাকশন শুরু করতে পারবেন। সো ইটস অল রেডি ফর ইনভেস্টিং অ্যান্ড কনস্ট্রাকশন। যারা ইকোনমিক জোনের দায়িত্বে আছেন, এরা যদি আন্তরিকভাবে কাজগুলি সমাপ্ত করতে পারে, তাহলে এখানে 5 লক্ষ মানুষের বেকারত্বের সমাধান হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখন পর্যন্ত পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 70% হলেও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রতিটি প্লট প্রস্তুত বলে জানান অর্থনৈতিক অঞ্চলের পরিচালক। আমরা একটি ট্রেন গ্রুপ তৈরি করেছি যে আপনার বিনিয়োগ
একেবারে নিরাপদ রাখার জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে একদম বন্ড লাইসেন্স পর্যন্ত সবই আমরা ইন হাউসে আপনাকে করে দেবো। আশা করছি 3 থেকে 4-5 মাসের মধ্যে বাদবাকি যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার সেটাও রেডি হয়ে যাবে। 2018 সালের 4 অক্টোবর প্রায় 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীর 10% প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবে 3 সংস্থা। ইউনিলিভার বাংলাদেশ, সিটি কর্পোরেশন ও ইপসার আয়োজনে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অংশীদারিত্বমূলক সেমিনারে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় সিটি মেয়র জানান 57টি খাল ও 1600 কিলোমিটার ড্রেন সংস্কারের প্রয়োজন 400 কোটি টাকা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 2022 সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের এক গবেষণা বলছে চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্লাস্টিক ও পলিথিন বর্জ্য উৎপাদিত হয় 250 মেট্রিক টন। সিটি কর্পোরেশন অধিকাংশ বর্জ্য সংগ্রহ করলেও বাকিগুলো নর্দমায় গিয়ে পড়ে। এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে জীব বৈচিত্র্য। এমন বাস্তবতায় ইউনিলিভার বাংলাদেশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইপসা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহে অংশীদারিত্বমূলক যৌথ সেমিনার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে নগরীর রেডিসন ব্লুতে আয়োজিত সেমিনারে জানানো হয় আগামীতে নগরীর 10% বর্জ্য সংগ্রহ করবে 3 সংস্থা। আমাদের চেষ্টা করতে হবে চট্টগ্রামের জন্য আরও পার্টনার নিয়ে আসা, যেন আমরা সবাই মিলে আসলে শতভাগ প্লাস্টিককে ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি। এই সময় বর্জ্য সংগ্রহকারীদের জীবনমান উন্নয়ন, বর্জ্য পৃথকীকরণে সচেতনতা এবং এই খাতকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সহ নানা সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। মেয়র বলেন, নগরীকে সুন্দর করতে হলে গণসচেতনতার কোনো বিকল্প নাই। এই সময় সিটি মেয়র জানান 57টি খাল ও 1600 কিলোমিটার ড্রেন সংস্কারে প্রয়োজন 400 কোটি টাকা। প্লাস্টিক ফেলবো না, পলিথিন ফেলবো না, ময়লা ফেলবো না, রাস্তার মধ্যে ফেলবো না, আমার আঙিনায় ফেলবো না, যত্রতত্র ফেলবো না। এই সচেতনতা যতক্ষণ না আসবে ততক্ষণ শুধু আমরা ময়লার পিছনে টাকা খরচ করতে থাকবো। 2022 সালে 3 সংস্থার মধ্যে সমঝোতা চুক্তি হয়। এ পর্যন্ত গত 3 বছরে 3000-এর বেশি স্বেচ্ছাসেবক 24,000 মেট্রিক টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 6 দফা দাবি আদায়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। স্লোগানে উত্তাল রংপুর বিভাগের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। 6 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা দেন নানা স্লোগান, পাশাপাশি প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তারা। সরকার আমাদের প্রতিবারে আশ্বাস দেয় ঠিকই, কিন্তু আমরা আসলে আমাদের যৌক্তিক দাবি সেটা আসলে আমরা পাচ্ছি না। 6টি দাবি বাস্তবায়নের যৌক্তিক কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা গ্রহণ করতে এখন পর্যন্ত দেখিনি এবং আশানুরূপ কোনো ফলও পাইনি। এ সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতদিন পর্যন্ত না আমাদের এই 6 দফা দাবিগুলো মেনে না নেওয়া হয়, যৌক্তিক দাবিগুলো, ততদিন পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন থাকব। ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন করার দাবি সহ 6 দফা দাবিতে 21 এপ্রিল থেকে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। পিএসসি সংস্কার আন্দোলন সরকার কিংবা পিএসসির বিরুদ্ধে নয়, তবে পিএসসিতে এখনও প্রশ্ন ফাঁসে জড়িত আবেদ আলীর প্রতিনিধিত্ব রয়েছে বলে অভিযোগ করেছেন পিএসসির সংস্কার আন্দোলনের নেতারা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে এমনটা বলেন পিএসসি সংস্কার আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা। এ সময় 8 দফা দাবির বাস্তবায়নে 1 সপ্তাহের আলটিমেটাম দেন তারা। এই আন্দোলনটা কিন্তু শিক্ষার্থীদেরকে হয়রানি করার কোনো আন্দোলন না, বরঞ্চ আমাদের এই আন্দোলনটা ছিল 46তম বিসিএসকে কলঙ্কমুক্ত করা। এই আবেদ আলী গং যারা প্রশ্ন পেয়েছে তাদেরকে রেখে তাদেরকে সাথে করে নিয়ে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা। আবেদ আলী গংদের হাত কত শক্তিশালী, আবেদ আলী গংদের কত টাকা, যে তাদেরকে টিকানোর জন্য আপনারা আরো 11,000 টিকালেন।
প্রতি বছর বাজেট খাত ভিত্তিক যে বরাদ্দ দেওয়া হয় তা পুরোপুরি ব্যবহার করতে পারে না শিশু স্বাস্থ্য ও শিক্ষা খাত। ফলে দিন দিন দেশের চিকিৎসার মান সর্বনিম্নে নেমেছে বলে মন্তব্য করেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। এদিকে গবেষণায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি শিক্ষা খাতে বাজেট বৈষম্য দূর করার তাগিদ দেন বক্তারা। বাজেটে শিশুদের বিষয়টি আলাদা করে উল্লেখ না থাকলেও 2024-25 অর্থ বছরে নারী ও শিশু খাতে বরাদ্দ দেওয়া হয় 5,222 কোটি টাকা। রাজধানীতে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বক্তারা অভিযোগ করলেন, এ বরাদ্দের বেশিরভাগই লুটপাট করেছে বিগত সরকার। আসন্ন বাজেটে শিশুর মেধা বিকাশ ও ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে অর্থ বরাদ্দ দেখতে চান বিশিষ্টজনরা। মঙ্গলবার তরুণদের সামাজিক প্ল্যাটফর্ম নাবিক আয়োজিত জনবান্ধব বাজেট ভাবনা শীর্ষক ওই গোল টেবিল বৈঠকে শুধু কাগজে বরাদ্দ নয়, শিশু বান্ধব বাস্তবায়ন ও সঠিক তদারকির ওপর জোর দেন বক্তারা। শিশুদের বিষয়টি সর্বোচ্চ নজর দিতে হবে। পরিবারের ভিতরে আমরা সবচেয়ে বেশি বাজেট রাখি শিশুদের জন্য, কিন্তু রাষ্ট্রের ভিতরে কেন আমরা সেই বাজেটটা আমরা রাখতে পারি না? আমরা চাই শিশুদের দায়িত্ব রাষ্ট্র নেবে। এদিকে শিশু খাতের মতো প্রতি বছরই বাজেটে অবহেলিত হয়ে আসছে স্বাস্থ্য খাত। অর্থ বরাদ্দ দেওয়া হলেও এ খাতের পুরোপুরি ব্যয় হচ্ছে না। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক মোজাহিরুল হক বলেন, দেশের চিকিৎসার মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে, চিকিৎসা সেবার মানও সর্বকালের সর্বনিম্নে। কারণ চিকিৎসা সেবা দেন কারা? ডক্টরস। সুতরাং চিকিৎসা শিক্ষার প্রতি নজরটা একটা প্রায়োরিটি হিসাবে দিতে হবে। শিক্ষা খাতে পরিকল্পনা করে বাজেট বরাদ্দ দেওয়ার উপরও জোর দেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাজেটের বরাদ্দ বিতরণে বৈষম্য দূর করার তাগিদও দেন তারা। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস সেটা এনশিওর করে, যেমন কোনো ইউনিভার্সিটি খুব ভালো, ওদের যে জায়গায় বরাদ্দের দরকার নেই সেখানে কম দেওয়া হোক, কিন্তু সেটা জাস্টিফাইড হতে হবে। ইন দ্যাট কেস উই নিড টু ফলো প্রিন্সিপাল অফ ইকুইটি। আগামীতে বিভিন্ন খাতে বরাদ্দ ব্যয়ে দুর্নীতি বন্ধ করে দেশ ও মানুষের জন্য সরকারকে নতুন বাজেট বাস্তবায়নের দাবি জানান বক্তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তদন্ত চলাকালীন সময়ে প্রক্টর কর্তৃক অভিযুক্ত এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানকে হেনস্থার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রক্টরের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিষয়টি নিয়ে অধিকতর তদন্তের আশ্বাসে 9:15টার দিকে আন্দোলন তুলে ধরেন তারা। তবে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার হুরি জান্নাত জ্যোতির বিরুদ্ধে পরীক্ষার মার্ক টেম্পারিং, প্রশ্ন ফাঁস, কতিপয় শিক্ষার্থীদের সুবিধা প্রদান সহ নানা অনিয়মের বিষয়টি ভিন্ন খাতে নিতে শিক্ষার্থীদের দিয়ে আন্দোলন করানোর অভিযোগ তুলেছেন প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীব। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। অনন্যা, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরাতে সড়কের পাশ থেকে একটি প্লাস্টিকের বালতিতে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার বাইপাস সড়কের বকচড়া এলাকায় স্থানীয়রা একটি প্লাস্টিকের বালতিতে 4-5টি ককটেল ও 7-8টি পেট্রোল বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশের একটি টিম নিরাপদ দূরত্ব বজায় রেখে পাহারা দিচ্ছে। বুধবার সকালে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম এগুলো ধ্বংস করবে। মৌলভীবাজারে ডাকাতির সঙ্গে জড়িত 2 স্বর্ণ ব্যবসায়ী সহ 7 ডাকাতকে অস্ত্রগুলি সহ গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণ, নগদ টাকা, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 3 ফেব্রুয়ারি রাতে শেরপুর বাজার ঈদগাহ রোডের এমদাদ মোহাম্মদ সিরাজের বসত ঘরের দরজা ভেঙে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জন ডাকাত ও 2 স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া BDNews24.com ও দৈনিক দেশ রূপান্তরের সংবাদদাতা মাইনুদ্দিন রুবেলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান তারা। বিজয়নগরে অবৈধ মাটির ব্যবসা নিয়ে প্রতিবেদন করার জেরে গত 25 এপ্রিল উপজেলা পরিষদের সামনে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর সন্ত্রাসী হামলা হয়।
এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়া ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেসুর রহমান ওরফে লিটন মুন্সি নেতৃত্ব দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিচারের আওতায় আনার জন্য এই বলে আমি বিভাগের প্রধান। সুনামগঞ্জের ছাতক সিলেট রেল লাইন সংস্কারের জন্য বুকা নদীর তীর থেকে তকিপুর পর্যন্ত 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ছাতক উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসির ও রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। বিকেল পর্যন্ত 2 শতক জায়গা অবৈধ দখলদারদের মুক্ত করা হয়েছে, যার মূল্য 25 কোটি টাকা। অবৈধ দখলদাররা জায়গা দখল করে গরুর হাট, বাজার, গরুর খামার, মুদি দোকান, হোটেল, রেস্টুরেন্ট, ফার্মেসি সহ আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে বছরের পর বছর ব্যবসা করে আসছিল। মোংলায় বন্দর শ্রমিক কর্মচারীর নেতৃত্ব নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন 8 জন। মঙ্গলবার বিকেলে শ্রমিকদের একটি অংশ নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এক তলবি সভার সমাবেশ ডাকেন তিতুমির চোকদার সহ তার লোকজন। শ্রমিক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আরেকটি পক্ষ একই সময় সমাবেশস্থলে সভা ডাকেন শ্রমিক নেতা মোহাম্মদ আলাউদ্দিন। এতে 2 গ্রুপের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় জাতীয়তাবাদী নাগরিক পার্টির প্রতিনিধিরা ব্যানার নিয়ে সমাবেশস্থলে আসার সময় প্রতিপক্ষ শ্রমিক নেতা আলাউদ্দিনের গ্রুপ বাধা দেয়। শুরু হয় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এতে দুপক্ষের প্রায় 8 জন আহত হন। পরে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ড এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অসময়ে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা পাবনার বেড়া উপজেলার চর নাগদা সহ আশপাশের গ্রামগুলোর লক্ষাধিক মানুষ। হুমকির মুখে কৃষি জমি সহ কবরস্থান, মসজিদ, মাদ্রাসা সহ অসংখ্য ঘরবাড়ি। দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি বাসিন্দাদের। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সবুজ মোল্লা রিপোর্ট। ভাঙছে যমুনার পার, নদীতে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলের জমি। হুমকির মুখে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠান। পাবনার চর ছারসিয়া গ্রামের বৃদ্ধ নান্নু মোল্লা দেখেছেন যমুনার ভয়াবহতা। নদী ভাঙনে হারিয়েছেন 10 বিঘার বেশি ফসলি জমি। এবছর বর্ষা মৌসুমের অনেক আগেই যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে। গত 2 মাস ধরে যা অব্যাহত থাকায় বসতভিটা হারানোর দুশ্চিন্তায় দিশেহারা তিনি। 3 কিলো নদী বাইরে ছিল, এখন ভাঙতে ভাঙতে আমাদের বাড়ির কাছে নদী চলে আসছে। যদি কিছুদিনের ভিতরে যদি আপনারা এই ভাঙনি যদি না ফিরান, তাহলে আমাদের বাড়িঘর সব গাঙ্গে চলে যাবে। একই দশা বেড়া উপজেলার। ইতিমধ্যে নদী ভাঙনে ফসলি জমি, বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন বহু পরিবার। ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা তাদের। তার মতন অবস্থান নাই, আমার যা ছিল সব শেষ, সব ভাঙে নদীর বলে চলে গেছে। আমার বসত বাড়িও চলে গেছে, যমুনা চলে গেছে। আমরা অসহায় আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে আছে, একটা হাই স্কুল, এভাবে যদি ভাঙে আমরা 2-1 দিন ভাঙলে কিন্তু আমরা নদীর গর্ভে চলে যাব। আমাদের দাবি তাড়াতাড়ি জিও ব্যাগের মাধ্যম দিয়ে, স্থায়ী কামের মাধ্যম দিয়ে আমাদেরকে পূর্ণ বসবাসের সুযোগ করে দেওয়া। তবে নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা ইতিমধ্যে ডিপিপি সাবমিট করেছি। ডিপিপিটা দ্রুত পাশ করে এখানে পার্মানেন্ট ওয়ার্ক করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। চরনাগদায় লক্ষাধিক মানুষের বসবাস। এর মধ্যে সম্প্রতি নদী ভাঙনে 50টি বসতভিটা হারিয়েছেন তারা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ফরিদপুরের বোয়ালমারীতে শিলাবৃষ্টিতে পাট, বোরো ধান, তিল সহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে শিলা বর্ষণ হওয়ায় উপজেলার 3 হেক্টর জমির পাট এবং বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়। কাঁচা পাকা অবস্থায় পাকা বোরো ধান জমিতে পড়ে নষ্ট হয়ে গেছে। অনেক জমিতে ধানের শীষ ভেঙে পড়েছে ও পাটের চারার মাথা ভেঙে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে তীব্র খরা ও অনাবৃষ্টিতে ঝরে পড়ছে আম। এতে ব্যাপক হারে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। আমের গুটি ঝরে পড়া রোধে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। খরায় আম ঝরে পড়া রোধে গাছের নিচে সেচ ও উপরে পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে রিপোর্ট।
পুরো বাগানে গাছের নিচে পড়ে আছে বিভিন্ন আকারের আম। আর কয়েকদিন পরে এসব আম বাজারজাতের কথা ছিল, কিন্তু গত এক সপ্তাহের তীব্র তাপদাহ ও খরার কারণে ঝরে পড়েছে ফলগুলো। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রায় সব আম বাগানের এমন চিত্র। গভীর নলকূপ বসিয়ে বাগানে সেচ দিতে গিয়ে দেখা গিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট। চলতি মৌসুমে প্রায় 95% গাছে মুকুল আসলেও তাপদাহ ও কুয়াশার কারণে তুলনামূলক গুটি কম এসেছে। চাষিরা জানান, এপ্রিল মাস শেষ হলেও চলতি মৌসুমে দেখা নেই বৃষ্টির। মৌসুমের শুরুতে মুকুল ও এখন খরায় আমের গুটি ঝরে পড়ায় ক্ষতির আশঙ্কা তাদের। অতিরিক্ত সেচ ও পানি স্প্রে করতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। এমনকি আমের আকার ছোট হতে পারে শঙ্কা চাষিদের। অনাবৃষ্টির কারণে আমাদের যেহেতু আমের গুটি ঝরে যাচ্ছে, আমাদের ফলনের একটা শঙ্কা কাজ করছে ভিতরে। অতিরিক্ত খরার কারণে প্রত্যেকটা গাছের গোড়া ফেটে যাচ্ছে। খরা হয়ে যে খরা থাকতে গেলে আমের ফলন একটু বিপর্যয় হবে, আম ছোট হয়ে যাবে, বড় হবে না। অনাবৃষ্টির জন্য সেচ দেওয়া লাগতেছে, তারপরে স্প্রে করা লাগতেছে, এগুলো এক্সট্রা একটা খরচ হচ্ছে যারা আম চাষ করছে আর কি আমাদের মতো। তো এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ আর কি, যে আমের দামটা তখন ডেফিনেটলি বেড়ে যাবে। খরায় ফলন বিপর্যয় ঠেকাতে অতিরিক্ত সেচ ও আমে পানি স্প্রে করার পরামর্শ কৃষি বিভাগের। এছাড়াও ইউরিয়া মিশ্রিত পানি ব্যবহারের তাগিদ গবেষকদের। নিয়মিত সেচ দেয়, অথবা সন্ধ্যাবেলা গাছের জন্য নর্মাল পানি যেটা আছে সেটা স্প্রে করতে পারে, অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়েও যদি স্প্রে করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ড্রপিংটা কিছুটা কমে যাবে। চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। গাজায় সহায়তা প্রবেশে অবরোধের 50 দিনের বেশি সময় পার হওয়ায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের মানবিক দায়িত্ব নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। শুনানিতে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি বলেন, বিশ্ববাসীর চোখের সামনে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা, নিপীড়ন, বর্ণ বৈষম্য ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছে হামাস। পাশাপাশি জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করারও অভিযোগ তুলেছে সংগঠনটি। খাবারের জন্য হাহাকারি বলে দিচ্ছে কতটা কষ্টে দিন পার করছেন গাজার বাসিন্দারা। প্রায় 2 মাস ধরে উপত্যকায় কঠোর অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে সব ধরনের সাহায্য ও রসদ সরবরাহ। এক বিবৃতিতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA বলছে, মানবিক সংকট থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে শেষ হয়ে যাবে গাজার পরবর্তী প্রজন্ম। শিশু, বৃদ্ধ সবার জন্য এটি একটি মরণ ফাঁদ হয়ে গেছে। 7-8 জন সদস্যের পরিবার সামান্য একটু খাবার ভাগ করে খাচ্ছে, এতে কেউ সুষম খাবার পাচ্ছেন না। এ অবস্থায় বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, গাজায় সহায়তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ এবং অবিরাম হামলার মধ্যে উপত্যকাটি যেন নতুন কোনো মানবিক পর্যায়ের দিকে ধাবিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। উপত্যকায় সহায়তা প্রবেশে অবরোধের 50 দিনের বেশি সময় পার হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের মানবিক দায়িত্ব নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ। এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি জেন ড্যাঙ্গর অভিযোগ করে বলেন, বিশ্বের তীক্ষ্ণ দৃষ্টির সামনে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা, নিপীড়ন, বর্ণবৈষম্য ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় দখলদারদের ওপর চাপ সৃষ্টি করে অবরোধ তুলে নিতে জাতিসংঘ সহ বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি জনগণের বিরুদ্ধে ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি। একই দিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গাজার চলমান সংকট নিয়ে আলোচনায় মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখন হুমকির মুখে। এ অঞ্চলে শান্তির জন্য রাজনৈতিক সদিচ্ছা ও সাহস দেখাতে হবে, এটি এড়ানোর সুযোগ নেই। এদিকে চলমান সংকটের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে উপত্যকাটিতে পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও কাতার। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে গাড়ি শিল্পের ওপর আরোপিত শুল্কের প্রভাব কমাতে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে নেওয়া হচ্ছে এ বিশেষ উদ্যোগ।
মার্কিন গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে আমদানি করা যন্ত্রাংশের উপর উচ্চ শুল্কের কারণে ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে নতুন করে স্বস্তি দিতে বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের গাড়ি নির্মাতাদের ওপর ট্যারিফের প্রভাব কমাতে এই উদ্যোগ বলে জানান হোয়াইট হাউসের এক শীর্ষ কর্মকর্তা। নতুন উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উৎপাদিত গাড়িতে ব্যবহৃত আমদানি যন্ত্রাংশের ওপর শুল্ক কমানো হবে বলে জানা গেছে। এই পদক্ষেপের ফলে ফোর্ড, জেনারেল মোটরস ও স্টেলান্টিসের মতো বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সরাসরি উপকৃত হবে। জেনারেল মোটরসের পক্ষ থেকে এই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখারও আশা করছে তারা। এই সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন গাড়ি উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত লাখো মানুষের কর্মসংস্থান সুরক্ষিত হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও দেশের বাইরে নির্মিত গাড়ির ওপর প্রযোজ্য ট্যারিফ অপরিবর্তিত থাকবে, তবে গাড়ির যন্ত্রাংশের ওপর অন্যান্য কর থেকে ছাড় দেওয়া হতে পারে। দেশটির প্রধান গাড়ি নির্মাতা অঞ্চল হিসেবে পরিচিত ডেট্রয়েট সহ বিভিন্ন অঙ্গরাজ্যের গাড়ি শিল্প সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এই পদক্ষেপে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে শুল্ক শিথিলের উদ্যোগ মার্কিন গাড়ি শিল্পকে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব নির্ভর করবে বাজারের চাহিদা ও ভোক্তা ব্যয় সক্ষমতার ওপর। আগামী ৩রা মের মধ্যে চূড়ান্ত ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানে অস্ত্রসহ বিমান পাঠানোর খবর অস্বীকার করেছে তুরস্ক। গণমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছে আঙ্কারা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনার অবসান চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সেই আগুনে ঘি ঢেলে দেয় তুরস্কের একটি খবর। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করে পাকিস্তানে 6টি অস্ত্রবোঝাই বিমান পাঠিয়েছে তুরস্ক, জানিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। যদিও এমন খবর আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে তুরস্ক, সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুরস্ক সরকারের যোগাযোগ দফতর জানায়, করাচিতে অবতরণকারী তুর্কি কার্গো বিমানটিতে কোনো অস্ত্র ছিল না, শুধুমাত্র জ্বালানি ভরার জন্য থেমেছিল বিমানটি। পরে পূর্ব নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রা করে। এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনা ভয়াবহ রূপ নেয়ার আগেই অবসান চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। Kardeş Pakistan halkına olan güçlü desteğimizi tekrar তবে টাইমস অফ ইন্ডিয়ার দাবি, করাচিতে তুর্কি বিমান বাহিনীর যে হারকিউলিস 130 কার্গো অবতরণ করেছে তাতে ছিল নানা ধরনের সামরিক সরঞ্জাম। এটিকে পাকিস্তানের প্রতি তুরস্কের বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার ইঙ্গিত বলেও ব্যাখ্যা করে তারা। অর্চিতা শেহসিন, সময় সংবাদ। পৃথিবীর গোপন তথ্য মহাকাশ থেকে খুঁজে দেখতে বিশেষ এক ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইউরোপ। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপিয়ান স্পেস এজেন্সির বায়োমাস নামের বিশেষ এই স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবীর কার্বন চক্র ও জলবায়ু পরিবর্তনের দিকগুলো সার্বক্ষণিকভাবে নজরে রাখতে পারবে এই স্যাটেলাইট। পৃথিবীর বন, বরফ ও বালির নিচে লুকানো পরিবেশগত তথ্য খুঁজে বের করতে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির বায়োমাস স্যাটেলাইট। মঙ্গলবার ফ্রেঞ্চ গায়ানার কুরু স্পেস পোর্ট থেকে ভেগা সি রকেটের মাধ্যমে এটি মহাকাশে পাঠানো হয়। আমরা খুবই উচ্ছ্বসিত। আমি এই মিশনে কাজ করছি 15 বছর ধরে। এমন অনেকেই আছেন যারা 20 বছরেরও বেশি সময় ধরে এই মিশনে যুক্ত। এটা নিঃসন্দেহে উত্তেজনাপূর্ণ। সবকিছু খুব ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চলছে, তাই ত্রুটির সম্ভাবনা খুব কম, তবে পুরোপুরি নিশ্চয়তা দেয়া যায় না। বায়োমাস হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির 7ম আর্থ এক্সপ্লোরার মিশন, যার মূল লক্ষ্য পৃথিবীর কার্বন চক্রকে আরও গভীরভাবে বোঝা এবং বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ধারণ করা। পরবর্তী 5 বছর ধরে এই স্যাটেলাইট পৃথিবীর বিভিন্ন ঘন বনাঞ্চলের উপর নজর রাখবে। এছাড়া গাছের কাণ্ড, শাখা ও ডাল বিশ্লেষণ করে কার্বন সংরক্ষণ পরিমাণ পরিমাপ করবে। এই স্যাটেলাইটের অন্যতম বিশেষত্ব হচ্ছে এর পি ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার রাডার।
এটি গাছপালার ঘন চাদর ভেদ করে মাটির কাছাকাছি স্তর পর্যন্ত প্রবেশ করতে পারে, যা পৃথিবীর সবচেয়ে ঘন বনাঞ্চল আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকায় ব্যবহৃত হবে। এছাড়াও বায়োমেস বরফের স্তরের ভেতরেও ঢুকতে সক্ষম, যা অ্যান্টার্কটিকার বরফের গঠন ও পরিবর্তন বিশ্লেষণে সহায়ক হবে। একই সঙ্গে এটি মরুভূমির বালির নিচে লুকানো প্রাচীন নদীপথ ও ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করতে পারে, যা হাজার বছর আগের জলবায়ুর ইতিহাস জানার জন্য নতুন দরজা খুলে দিতে পারে। এই স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ইউরোপিয়ান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলোর জন্য এক নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। পরিচিত তথ্যের পাশাপাশি এখন পর্যন্ত অজানা বহু পরিবেশগত উপাদান সম্পর্কে প্রথমবারের মতো তথ্য মিলবে বলেই আশা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। চীনের কানাস উপত্যকায় লুকিয়ে থাকা এক স্বর্গ হেমোগ্রাম। একসময় যেখানে পৌঁছাতেই লেগে যেত পুরো একটা দিন, এখন সেই গ্রামই হয়ে উঠছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চীনের শিংজিয়ানের কানাস উপত্যকায় নির্জন শুভ্র বরফের চাদরে ঢাকা এক গ্রাম হেমো। বরফ ঢাকা পাহাড়ের কোলে শতাব্দী প্রাচীন তুভা জনজাতির বসবাস এখানে। এক সময় যেখানে যাতায়াত ছিল দুরূহ, আজ সেই হিমো পর্যটকের পদচারণায় মুখর। স্থানীয় তুভা মঙ্গোলীয় গোত্রের নারী ও দংহুয়া নিজ চোখে দেখেছেন এই পরিবর্তনের ইতিহাস। ও বলেন, তুভারা মূলত যাযাবর জাতি। আগে গ্রাম থেকে বাইরে যেতে একদিন সময় লেগে যেত। পরে সরকার পাকা রাস্তা বানালে পর্যটন শিল্প গড়ে ওঠে, যাতায়াত সহজ হয় এবং পর্যটকের ভিড় বাড়তে থাকে। এখন গ্রামের প্রায় সবাই কোনো না কোনোভাবে পর্যটনের সঙ্গে যুক্ত বলে জানান তিনি। পর্যটকরা শীতকালে হেমোগ্রামের সৌন্দর্য আর স্থানীয় জীবনের কথা জানতেন না। আমি চাই ভবিষ্যতে যেন মানুষ আমাদের 4 ঋতুর জীবনধারা জানতে পারে, খাবারের স্বাদ নিতে পারে, আমাদের দৈনন্দিন সংস্কৃতিকে অনুধাবন করতে পারে। শুধু গ্রীষ্ম নয়, বরফাচ্ছাদিত শীতে আরও বেশি পর্যটক দেখতে চান ও। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আয়ারল্যান্ডে জাতীয় যুব পুরস্কার 2025-এ দ্য প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেলেন এক বাংলাদেশি। দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্সের কাছ থেকে এই পুরস্কার নেন তাহসিন ইবনে কামাল লাবিব। যুবকদের জন্য এটি আয়ারল্যান্ডের সর্বোচ্চ জাতীয় পুরস্কার। এর আগে কোনো বাংলাদেশি সম্মানসূচক প্রেসিডেন্ট স্বর্ণপদক পাননি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। আয়ারল্যান্ডে 1985 সাল থেকে তৎকালীন প্রেসিডেন্ট প্যাট্রিক জে হিলারি কর্তৃক চালু করা হয় জাতীয় যুব পুরস্কার, যেটি আইরিশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল নামেই পরিচিত। এবার আয়ারল্যান্ডের জাতীয় যুব পুরস্কারে দ্য প্রেসিডেন্ট গোল্ড মেডেল অর্জন করেছেন বাংলাদেশের তাহসিন ইবনে কামাল। তিনি ঢাকার গুলশানের বাসিন্দা। আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অফ গলওয়েতে মেডিকেল ডিগ্রি নিতে পড়তে এসেছেন তিনি। এই পুরস্কারটি সর্বাঙ্গীন সাধারণত 25 বছরের কম বয়সীদের শিক্ষা, সমাজসেবা, নেতৃত্বমূলক কার্যকলাপ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, সাহসিক অভিযানে অংশগ্রহণ ও ক্রীড়া কার্যক্রমের উপর ভিত্তি করে দেয়া হয় এ স্বর্ণপদক। এই পুরস্কার একজন তরুণের আত্মপ্রত্যয় ও বহুমাত্রিক গুণাবলীর স্বীকৃতি হিসেবেও প্রমাণ করে। তাহসিনের এই অর্জনে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও বেশ খুশি। ইউনিভার্সিটি থেকে আপনার যে প্রেসিডেন্ট গোল্ড মেডেল ফর ইউথ পুরস্কার হিসেবে পাইছে, যে দ্যাট ইজ এটা আসলে আমাদের জন্য অনেক বেশি গর্বের বিষয়। একজন লিডারের মধ্যে যে গুণাগুণগুলো দেখতে পাওয়া উচিত বা আমরা নর্মালি দেখতে চাই, তা আমি তাহসিনের মধ্যে দেখেছি। স্বর্ণপদক পাওয়ার পর সময় সংবাদের সাথে কথা বলেন তাহসিন ইবনে কামাল। এই অর্জন তিনি উৎসর্গ করেন সকল বাংলাদেশিকে। ভবিষ্যতে আরো সফল হওয়ার জন্য দোয়াও চান দেশবাসীর কাছে। কখনো আমি ভাবিও নি যে বাংলাদেশ থেকে এসে বিদেশের মাটিতে জাতীয় যুব পুরস্কার পাবো, এবং সেটা তার আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট থেকে। তো এটা একটা বড় অভিজ্ঞতা ছিল আমার জন্য। তাহসিন কামাল যেভাবে বাংলাদেশিদের গর্বিত করেছেন, সেভাবে আগামীর দিনে অনেক অনেক তাহসিন কামাল বেরিয়ে আসবে আয়ারল্যান্ডে, এমনটাই আশা এখানের বাংলাদেশিদের। আয়ারল্যান্ডের গল ইউনিভার্সিটি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। লিগের 24তম শিরোপা, তারপরও চলতি প্রিমিয়ার লিগের ট্রফি আবাহনীর কাছে বিশেষ। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির ক্রিকেটারদের কাছে যা অমূল্য। হেড কোচ হিসেবে নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত হান্নান সরকারের। তর্কাতীতভাবেই দেশের ক্রিকেটের সবচাইতে সফল দল ডিপিএল এর সাফল্যে যুক্ত হলো 24 নম্বর মুকুট। তবে যার অধিকাংশ ট্রফি চুরি হয়ে গেছে গেল বছর আগস্টে, তাই তো এই ট্রফিটার মূল্য মাপা যাবে না কোনো নীতিতে। এটাই তো আভিজাত্যের আবাহনী। আবাহনী তো এমনই।
তবুও প্রশ্ন রয়েই যায়, অর্থ খরচ কিংবা শক্তির হিসেবে যে দলটা হয়তো সুপার লিগে উঠতে পারলেই খুশি হতো, তারাই এবার ডিপিএল চ্যাম্পিয়ন। কি এমন জীবনকাঠির ছোঁয়া আছে আবাহনীর যা অন্যদের কাছে দৃষ্টান্ত? জাদু না, আসলে আমি আসলে কোচিং এর আগে করেছি, 9 বছর কোচিং থেকে বাইরে ছিলাম, বাট যেহেতু ক্রিকেট খেলেছি আমি জানি যে কোচিংটা কীভাবে করতে। লেভেল 2 করেছি 2010-এ। আপনি যখন একটা খুব ভালো দল গোছালেন, যেখানে খুব ভালো প্লেয়ার নিলেন, কিন্তু আপনি ম্যানেজমেন্টের উপর সেই ট্রাস্টটা প্লেয়ারের নেই। আমি যখন একটা কথা বলবো, সেই ট্রাস্টটা যদি না থাকে, সেটা কোনোভাবেই মাঠে গুড প্রতিফলন, ভালো প্রতিফলন আনবে না। সো আমার মনে হয় যে আমার ম্যানেজমেন্টের উপর যে ট্রাস্টটা ছিল প্লেয়ারদের, সেটা সবচেয়ে একটা বড় গুণ আমি দিতে হবে যে এই চ্যাম্পিয়নশিপের পিছনে। এই বছর কোনো কিছুই আমাদের শুরু থেকে ওইভাবেই ছিল না, সেখান থেকে আমরা একটা লিগ চ্যাম্পিয়ন হওয়া নট এ ম্যাটার অফ জোক। রিকভারি প্রসেসটার প্রতি বেশি জোর দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের হেড কোচ হান্নান ভাই আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আমরা যেভাবে প্লেয়ারদেরকে গাইড করতে চেয়েছি এবং প্লেয়াররাও আমাদেরকে সাপোর্ট করেছে। গোটা টুর্নামেন্ট জুড়ে আবাহনী ছিল অদম্য। অঘোষিত ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে দাপুটে জয়ে যে উচ্ছ্বাস বেড়েছে আরও। ক্রিকেটারদের কাছেও এমন মুহূর্ত বিশেষ। থ্রু আউট দ্য টুর্নামেন্টই ভালো খেলে আসছিলাম, তো সবার মধ্যে ওই আত্মবিশ্বাসটা ছিল, যেহেতু যখন যার দরকার ক্লিক করছিল, পুরো টিম হিসেবে আমরা ভালো খেলতে পেরেছি। এবছর কিন্তু মোহামেডানকে নিয়ে বা অন্য টিমকে নিয়ে যতটা এক্সপেকটেশন ছিল, আমাদেরকে নিয়ে ততটা এক্সপেকটেশন ছিল না, বাট আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করি যে আমরা বেটার টিম এবং আমাদের সবার সেই ক্যাপাবিলিটি আছে। আমরা অনেক আলহামদুলিল্লাহ টিম ওয়াইজ অনেক ভালো ক্রিকেটে খেলছি, যার কারণে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি। টিমের ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন যেভাবে আমাকে সাপোর্ট করছে, এটা হচ্ছে আনবিলিভেবল। সো আমার কাছে, আমি সুস্থ হওয়ার পর আমার কাছে একটাই লক্ষ্য ছিল যে আমি আমার 100% দিয়ে টিমকে চ্যাম্পিয়ন করব এবং এই শিরোপাটা আমি তাদের উপহার দেব। সুযোগের অপেক্ষায় ছিলাম, যে যার সুযোগ পাইছে তার কাজে লাগানোর চেষ্টা করছি। আপনার জন্য শিরোপাটা কতখানি স্পেশাল? না, অবশ্যই স্পেশাল, কারণ এটা আমার ফার্স্ট চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগ, অবশ্যই এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের দল গোছাতে এরই মধ্যে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্লাবগুলো, যেখানে আবাহনীর এমন সাফল্য মনে করিয়ে দেয় শুধু অর্থের ছনছনানি নয়, শিরোপা জিততে আভিজাত্যের সঙ্গে থাকা চাই পরিকল্পনার সঠিক বাস্তবায়নও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ফেডারেশন কাপের খবর। ইতিহাসের দীর্ঘতম ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আলোক স্বল্পতার কারণে স্থগিত হওয়া ফেডারেশন কাপ ফাইনালের বাকি 15 মিনিটের অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে আবাহনীকে 5-3 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। ইতিহাসের দীর্ঘতম ফাইনালের সাক্ষী হল ময়মনসিংহবাসী। জেলা স্টেডিয়ামে নাটকীয়তায় ভরপুর শ্বাসরুদ্ধকর ফেডারেশন কাপের এই ফাইনালে টাই ব্রেকারে আবাহনীকে 5-3 গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। আলোক স্বল্পতার কারণে গেল 22 এপ্রিলের স্থগিত হওয়া ম্যাচের শেষ 15 মিনিট খেলতে মাঠে নামে দুদল। আবাহনীর বিপক্ষে 10 জনের দল নিয়ে মাঠে নামলেও দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলে বসুন্ধরা কিংস। খর্বশক্তির বসুন্ধরাকে পেয়েও সুবিধা আদায় করতে পারেনি আকাশী নীল। ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাই ব্রেকারে। পেনাল্টি শুটআউটে বসুন্ধরার হয়ে প্রথম শটেই স্কোর করেন জোনাথন ফার্নান্দেস। রাফায়েল অগস্তুর গোলে সমতায় ফেরে আবাহনী। দ্বিতীয় শটে মুরসালিন কিংসের হয়ে স্কোর করলেও ব্যর্থ হয়েছেন এমেকা। তার তড়িঘড়ি করে নেওয়া শট নিদারুণ দক্ষতায় রুখে দেন মেহেদী হাসান শ্রাবণ। আবাহনী বসুন্ধরা ম্যাচ, সেখানে হট্টগোল হবে না তা কি করে হয়? তৃতীয় শটে তপুর গোলে 3-এ এগিয়ে যায় বসুন্ধরা কিংস। পরের শট মিরাজুল নিতে গেলেই বাধে বিপত্তি। স্পট কিকে মিরাজের পা বল স্পর্শ করার আগেই গোললাইন থেকে বেরিয়ে আসেন শ্রাবণ। সেটা ঠেকালেও রেফারি দেন ফাউলের বাঁশি। তৈরি হয় উত্তেজনা। ডাগ আউট ছেড়ে বসুন্ধরা কিংসের ফুটবলার ও অফিসিয়ালরা ঢুকে পড়েন মাঠে। রেফারির সঙ্গে কিংস গোলরক্ষক কোচের বাকবিতণ্ডা, অতঃপর হলুদ কার্ড। সাময়িক উত্তেজনায় ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকলেও শেষ পর্যন্ত আর ভাগ্য সহায় হয়নি আবাহনীর। মিরাজুল গোল পেয়েছেন ঠিকই, কিন্তু কিংসের সবার নিখুঁত ফিনিশিংয়ে চতুর্থ ফেডারেশন কাপ নিশ্চিত করেই মাঠ ছাড়ে ভেলেরিউতি তার দল। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে আগে থেকেই টাই ব্রেকারের প্রস্তুতি ছিল বলেই ফেডারেশন কাপের টানা দ্বিতীয় শিরোপা জেতা সম্ভব হয়েছে বলে মনে করেছেন বসুন্ধরা কিংস ফুটবলাররা। অন্যদিকে আক্ষেপ থাকলেও পেনাল্টি মিসকে খেলার অংশ হিসেবেই দেখছেন আবাহনী অধিনায়ক হৃদয়। এদিকে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য ভবিষ্যতে ময়মনসিংহে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভাবনা আছে বাফুফের। আবাহনীর বিরুদ্ধে মধুর প্রতিশোধ বসুন্ধরা কিংসের। ফেডারেশন কাপের প্লে অফ রাউন্ডে পেনাল্টি শুটআউটে আকাশী নীলদের কাছে হেরেছিল কিংস। সেই স্পট কিকে এবার তাদের হারিয়ে ফেড কাপের চতুর্থ শিরোপা ঘরে তুলল ভ্যালেরিউতি তার দল।
স্থগিত হওয়া ফাইনালে মাত্র 15 মিনিট আবাহনীকে আটকাতে পারলেই ম্যাচে 50-50 চান্স। 10 জনের বসুন্ধরা কিংস এই মাইন্ড সেট নিয়েই মাঠে নামে লড়াইয়ের। খর্বশক্তির প্রতিপক্ষ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ মারুফুল বাহিনী। তবে পরিকল্পনা থাকায় স্পট কিকে ঠিকই বাজিমাত করেছে বসুন্ধরা। 15 মিনিট খেলা ছিল, আমরা প্রিপারেশন নিয়ে আসছিলাম যে খেলা ট্রাইব্রেকারে যেতে পারে, তো ওইরকম ভাবে কোচের টেকটিক্স অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ কোচের টেকটিক্স অনুযায়ী আমরা সফল হয়েছি। একটা সিজনে আপস অ্যান্ড ডাউন হতেই পারে, তারপর আমরা 2টা ট্রফি জিতেছি। এটা আমি মনে করি আমাদের কোচিং স্টাফ এবং টিমের সকল মেম্বারদের জন্য এটা অনেক পজিটিভ ব্যাপার। গেল কয়েক বছর ধরে আবাহনী বসুন্ধরা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। স্বাভাবিকভাবে তাই ফাইনালের ফলাফল প্রভাব ফেলে ফুটবলারদের মাঝে। যদিও শিরোপা হাতছাড়া হওয়ায় বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন আবাহনী ফুটবলাররা। ট্রাইব্রেকারে যে কোনো সিচুয়েশনে যে কোনো একটা কিছু হতে পারে, তো আল্লাহ যেটা কপালে লিখে রাখছিল সেটাই হয়েছে। ফাইনাল তো ফাইনালের মতোই হয়, যেহেতু লাস্ট যে দিন আমরা ম্যাচটা খেলেছি হয়তোবা আলোর কারণে বাকি 15 মিনিট হয় নাই, তো ওই দিন খেললে হয়তোবা কিছুটা অ্যাডভান্টেজ আরও ভালো থাকতো আমাদের জন্য। এদিকে মাত্র 15 মিনিটের ম্যাচ হলেও স্টেডিয়ামে ছিল দর্শকের সরব উপস্থিতি। ময়মনসিংহের দর্শক বরাবরই ফুটবলের জন্য অন্তঃপ্রাণ, আর তাই এই জেলা স্টেডিয়াম সংস্কার করে কিভাবে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায় তা নিয়ে ভাবছে বাফুফে। চিটাং মাঠ, সিলেট মাঠ, ময়মনসিংহ মাঠ, নীলফামারী মাঠ, এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কাজ শুরু করেছি এবং এই সমস্ত মাঠে আগামীতে ভালো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে। যে সমস্ত ত্রুটি আছে মাঠের, সে সকল ত্রুটি আমাদের সভাপতির নেতৃত্বে আমরা সমাধান করার চেষ্টা করব। তবে বাফুফে চাইলেও এনএসসির সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে না। এস এম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপকর্মের জন্য নির্বাচনে দেরি কিংবা না হওয়ার পক্ষে কিছু মানুষ, মেনে নেবে না বিএনপি, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। ডিসেম্বরের মধ্যে ভোট চায় জামায়াত, বললেন আমির। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র থেকে তোলা হচ্ছে টাকা, রাজধানীর সড়ক যেন চাঁদাবাজি স্বর্গরাজ্য। পার্কিংয়ে নামে সিটি কর্পোরেশনের রিসিপ্ট দেখিয়ে আদায় করছে অর্থ, নির্বিকার প্রশাসন। পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন মুসল্লিরা, ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। প্রথম দিনে 11টি ফ্লাইটে গেলেন প্রায় 4,500 জন। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আস্থা সংকটে দেশের পুঁজি বাজার। গেল 2 মাসে ডিএসই মূলধন হারিয়েছে 31,000 কোটি টাকা। সংস্কারে বেশি জোর না দিয়ে বিদ্যমান আইনেই সমাধান খোঁজার পরামর্শ। এবং পদ্মা মেঘনায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে মৎস্য শিকারের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা, চলছে নৌকা ও জাল মেরামতের কাজ। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।